যে আজকে তোমরা আমার সামনে দেশভাগের কথা বলছো। আমার বেটা যদি আমার কাছে থাকতো তোমাদের স্পর্ধা হতো দেশভাগ উচ্চারণ করার। অনিল চন্দ্র বলছেন যে গান্ধীজির তাকিয়ে দেখি তার দু চোখ দিয়ে জল পড়ছে। নেহরু বলছে গান্ধীজি আপনি কোন বেটাকে বাদ করে বলে জানো না তোমরা, তোমরা না জানার ভান করছো। যে আমার সঙ্গে মত পার্থক্য হওয়ার পরে দেশ ছেড়ে চলে গেল এবং বিদেশে গিয়ে সেনাবাহিনী তৈরি করে ভারত মৃত্তিকাতে পতাকা উত্তোলন করলো, আমার সেই বেটা আজ কাছে থাকলে তোমাদের স্পর্ধা হতো দেশভাগের প্রস্তাবনার। আপনি বলছেন এবং সে হৃদয় থেকে উৎসারিত যে কথাগুলো, যে মানে একেবারেই আমাদের মানে কৃত্রিম মনে হচ্ছে না, অকৃত্রিমভাবে আপনি বলে যাচ্ছেন একের পর এক কথা। এই যে আমি যেটা বলছিলাম যে 1941 সালে তিনি তো এখান থেকে মহানিষ্ক্রমণ তার ঘটলো এবং তারপর তিনি চেয়েছিলেন রাশিয়াতে যাওয়া, কিন্তু রাশিয়াতে যাওয়া সম্ভব হলো না। ভগৎ রাম তলোয়ার যারা নাকি তাকে মিয়া আকবর শাহ যার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখান থেকে তার হলো না। সেখান থেকে তারপর তিনি নানান জায়গায়, তারপর জার্মান, এরম করে নানান জায়গায় গেলেন এবং তারপর সেই পরিকল্পিত বিমান দুর্ঘটনা এবং বিমান দুর্ঘটনার পরে নেতাজির কার্যকলাপ সম্পর্কে আপনি কিছু আমাদের আলোকপাত করতে পারেন? বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল, এখনও আছে। কাজে এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাদের লোকসভাতে সেদিক থেকে আমরা অধ্যাপক সমর গুহর কাছে নিশ্চয়ই ঋণী থাকবো। তিনি যেদিন পার্লামেন্টে প্রথম গেলেন সেদিনও নেতাজির কথা তুলেছেন, শেষ দিন পর্যন্ত নেতাজির কথা তো তুলেছেন। এমনকি সত্যি আমাদের চেতনাটা কোথায় নেমে গেছে। এই বাজপেয়ী, যিনি বর্তমান শাসক দলের প্রাক্তন নেতা এবং সবচেয়ে বড় নেতা, তিনি কিন্তু মুখার্জি কমিশন করেছিলেন। তার দল শাসন ক্ষমতা রয়েছে, মুখার্জি কমিশনের রিপোর্ট কেন তারা গ্রহণ করবে না? এবং সেই মুখার্জি কমিশনের রিপোর্টটা কেন সাধারণের মধ্যে বিতরণ করা হবে না, জানতে দেওয়া হবে না? এটা একটা চিরকালকে নেতাজি রহস্যমণ্ডিত হয়ে থাকবেন। এই প্রশ্নটা কিন্তু আমাদের বিধানসভা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র হওয়া উচিত এবং এই দাবিটা একটা জাতীয় দাবিতে পরিণত হওয়া উচিত। এককালে একজন বিপ্লবী ছিলেন তার প্রথম জীবনে, পরবর্তীকালে তিনি মুসলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন। আন্দামান জেল থেকে মুসলেকা দিয়ে, একবার নয়, বারবার দিতে হয়েছে তাকে। রমেশচন্দ্র মজুমদারের পেনাল কোড এবং আন্দামান আইল্যান্ডসের উপর বইতে তার সমস্ত কাহিনীগুলো আছে। সেই ভদ্রলোক মানে মুসলেকা দেওয়া একদা এক সংগ্রামী যোদ্ধা, তিনি পরবর্তীকালে একটি ধর্মান্ধ প্রতিষ্ঠান করলেন এবং সেই ধর্মান্ধ প্রতিষ্ঠান এখন দেশ শাসন করছে। তাদের পতাকাবাহীরা এসছে, জাতির পক্ষে গ্লানি আর কিছু হতে পারে না। কাজেই এদিক থেকেও এখন কিন্তু সময় এসছে সকলকে সচেতন করার। কাজেই যে অপদার্থ কাজগুলো এরা করে গেছে, বাঙালি হিসেবে অন্তত কলকাতা বন্দরের নাম আবার নেতাজি সুভাষচন্দ্রের নামে রাখতে হবে, শ্যামাপ্রসাদের নামটাকে খারিজ করতে হবে। এই দাবিটি বাঙালির করা উচিত। কারণ আমরা শ্যামাপ্রসাদের বিরুদ্ধে কেউ নই। আমি তো আগেই বলেছি যে একজন শিক্ষাবিদ হিসাবে শ্যামাপ্রসাদ চিরকাল বেঁচে থাকবেন এবং শ্রদ্ধার পাত্র হিসেবে বেঁচে থাকবেন। কিন্তু রাজনীতির আঙিনায় স্বল্পকালীন যদিও, কারণ শ্যামাপ্রসাদ ব্যক্তিগত জীবনে কিন্তু সাম্প্রদায়িক ছিলেন না। শ্যামাপ্রসাদের আমি অনেক ঘটনা জানি, সেটা একেবারে উদার মানবতায় পরিপূর্ণ, তার পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে ব্যাপার তার থেকেই। কিন্তু তাকে নিয়ে আজকে যারা মাতামাতি করছেন এবং তাকে ধর্মান্ধ বানাচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু সরব হতে হবে। শ্যামাপ্রসাদ কখনও এই জিনিসগুলো চাইতেন না। আজকে ধর্মান্ধতাকে প্রশ্রয় দিয়ে ভারতবর্ষে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না। আজকে ভারতবর্ষে নতুন করে যদি হিন্দু জাগরণের কথা কেউ বলে, তাহলে বুঝতে হবে তিনি হয় মূর্খ নয় ধান্দাবাজ। ভারতবর্ষে রামকৃষ্ণদেবের আবির্ভাবের পর আর কোনো ধর্ম নিয়ে আলোচনা হতে পারে না, যত মত তত পথ। স্বামী রামকৃষ্ণ যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে হেঁটেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি সৈনিক স্বামী বিবেকানন্দ, এবং সেই বিবেকানন্দের পতাকা হাতে নিয়ে এগিয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র। এই পরম্পরাটা মানে ভগবান গৌতম বুদ্ধের আমল থেকে যেটা শুরু হয়েছে, তারপর আমাদের এখানে চৈতন্য মহাপ্রভু, পরবর্তীকালে রামকৃষ্ণ বিবেকানন্দ হয়ে যেখানে আমরা এসেছি, যেখানে কোনো ধর্মান্ধতা নেই, মানুষের প্রতি কোনো অবিচার নেই, যেখানে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেয়, যেখানে ধর্ম বিদ্বেষ নেই, সবাই আমরা এই পৃথিবীর লোক, আমরা একই পরিবারের সন্তান, এই যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি আমাদের ভারতীয়ত্ব বোধ, সেই বোধে যদি কেউ আঘাত আনে ধর্মীয় সংকীর্ণতার মধ্য দিয়ে শুধুমাত্র নির্বাচনে জয়ী হওয়ার জন্য, তারা কিন্তু ভারতীয় সভ্যতার মূলে কুঠারাঘাত করছেন। সেই জন্যই এখন প্রয়োজন স্বামী বিবেকানন্দ
এবং নেতাজি সুভাষচন্দ্রের পতাকা বহন করে নেওয়ার যোগ্যতা অর্জন করা। এবং সেই যোগ্যতা অর্জন করার জন্য বর্তমানে যারা কিশোর কিশোরী, যুবক যুবতী, তাদের নির্মাণ করতে হবে। সুভাষচন্দ্র বা স্বামী বিবেকানন্দ কেবলমাত্র পাঠ্যসূচিতে থাকলে হবে না, তাদের জীবন, তাদের আদর্শ, তাদের পথ চলা, একে জীবনে প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগ করার ক্ষেত্রটি আমরা যদি নির্মাণ করতে না পারি, আমাদের কোনো অধিকার নেই নেতাজি সুভাষচন্দ্র এবং স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করার। আমি যেই প্রশ্নটা করছিলাম, আপনার এয়ার ক্র্যাশ বা প্লেন ক্র্যাশ, তারপরে নেতাজিকে তো আমরা মানে সামনাসামনি দেখতে পাচ্ছি না, কিন্তু তার নানান রকম অ্যাক্টিভিটি নানান কাগজে আমরা পড়তে পাচ্ছি। যেমন শরৎচন্দ্র বসুর দ্য নেশন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি সুভাষ ইজ ইন রেড চায়না, বা এরম ধরনের দেখতে পাচ্ছি, আমরা নানান দেখতে পাচ্ছি। তবে এও শুনতে পাচ্ছি যে মথুরালিঙ্গম থেওয়ারকে তিনি পাঠিয়েছিলেন চায়নায়, সেখানে গিয়ে তিনি পদব্রজে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি যখন ফিরে আসছেন তখন দেখতে পাচ্ছেন যে শরৎচন্দ্র বসু আর জীবিত নেই। এই পরবর্তী অধ্যায় যে নেতাজিকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেই সময়ের যদি কার্যবিধিটার গতিবেগ আপনি একটু বর্ণনা করেন, খুব ভালো হয়। মানে এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর, কারণ আমি তো মনে করি নেতাজি বা স্বামীজি এদের কোনোদিন মৃত্যু হয় না। কারণ ও প্লেন ক্র্যাশে একজন মানুষ মারা যেতে পারেন, কিন্তু নেতাজি মারা যান না, স্বামী বিবেকানন্দ মারা যান না। কারণ এরা একেবারে চিরকালীন, চিরন্তন, শাশ্বত। যতদিন তো আমি বললাম ভারতবর্ষ থাকবে, ততদিন স্বামী বিবেকানন্দ থাকবেন। কারণ স্বামী বিবেকানন্দ মানে একেবারে সুপ্রাচীন কাল থেকে, বৈদিক সভ্যতার আমল থেকে শুরু করে বৌদ্ধ পার্শ্বনাথ, মহাবীর ইত্যাদি করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত যত ধারা উপধারা এসছে আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, এই সব কিছুকে একত্রিত করে আত্মসাৎ করে তার সারাংশটুকু নিয়ে নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, যার জন্য আজাদ হিন্দ ফৌজে কোনো ধর্মান্ধতা ছিল না। আজাদ হিন্দ ফৌজে মানে চেট্টিয়ার সম্প্রদায় টাকা দেওয়া, অর্থ সাহায্য করবে আজাদ হিন্দ ফৌজকে, কিন্তু তারা বললেন যে শুধুমাত্র নেতাজি আসবেন। নেতাজি বললেন যে তা হবে না, এখানে আমি সুভাষচন্দ্র বসু ব্যক্তিগতভাবে আমি হিন্দু হতে পারি, কিন্তু আমার সঙ্গে শিখ আছে, মুসলমান আছে, জৈন আছে, পারসিক আছে, বৌদ্ধ আছে, আমরা সবাই ভারত মাতার সন্তান। সবাইকে যদি আমাদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়া হয়, আমার অর্থ সাহায্যের দরকার নেই। চেট্টিয়ার সম্প্রদায়ের মধ্যে যারা যুবক, তারা বিদ্রোহ ঘোষণা করলো যে দেশ থেকে আমরা দেখিনি, আমাদের কয়েক পুরুষ ধরে বিদেশে রয়েছি, এই একটা সুযোগ এসছে, আমরা এখানে নেতাজিকে আসতে দেব। ওদের খবর গেল যে সব নিয়ে আসুন। সানোয়াজ থেকে আরম্ভ করে মানে খ্রিস্টান, শিখ, জৈন, সব এক এক ধর্মের এক একজন প্রতিনিধিকে নেতাজি গেলেন এবং সেখানে গিয়ে তারা মন্দিরে পুজো দিলেন, প্রসাদ খেলেন, মেয়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে তাদের সম্বর্ধনা জানালো এবং সমস্ত দান তারা আজাদ হিন্দ ফৌজকে করে দিলেন। এরকম বহু দৃষ্টান্ত আছে কীভাবে নেতাজিকে তারা পাশে দাঁড়িয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র সবচেয়ে আমাদের দেশের ঐক্য এবং সংহতি, যেটা ভারতবর্ষের প্রাণশক্তি, এবং এই ঐক্য সংহতি কোনো ব্যক্তি তৈরি করেনি। যুগের পর যুগ ধরে যে পরম্পরা, তার মধ্যে তার হাত ধরে আমরা সুপ্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত চলে এসেছি, এবং সেই ভারতীয় সভ্যতা তার শেষ সার্থক প্রতিনিধি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র। একেবারে বিবেকানন্দের পতাকাকে দৃঢ় হস্তে তিনি এগিয়ে নিয়ে গেছেন। কাজে সেই জায়গায় যদি আঘাত আসে আর যদি ক্ষুদ্রতার মধ্যে আমরা ডুবে যাই, তাহলে কিন্তু সবচেয়ে ক্ষতি হবে ভারত আত্মার। এবং সেই সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এই মুহূর্তে মাত্র দুটি মানুষকে, নেতাজি সুভাষচন্দ্র এবং স্বামী বিবেকানন্দ, এই দুটো মানুষকে আমাদের উপাস্য দেবদেবী হিসেবে পুজো করতে হবে এবং তাদের আদর্শ, তাদের মতবাদ তাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। রাজনৈতিক ফয়দা তোলার জন্য নয়, নেতাজিকে ব্যবহার করে একজন এমএলএ হলো কি এমপি হলো বা মন্ত্রী হলো, এটাকে নয়। একেবারে দেশকে নির্মাণ, সমাজকে নির্মাণ, সেই কাজ যদি শুরু করতে হয়, তাহলে কিন্তু ওই তথাকথিত রাজনৈতিক দলে কাজ করতে পারবে না। কারণ তারা তো কে এমএলএ হবে, কে মন্ত্রী হবে, কেউ এমপি হবে, এই লালসায় যুক্ত। আর এখন তো এমএলএ এমপিদের বেতন দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, ট্রেনের আছে, প্লেনের সুযোগ আছে। কাজেই এখন মানে লোভহীন কিন্তু প্রতিনিধি আর নেই। কাজেই আমাদের একেবারে জাতি তৈরি করতে হবে এবং সেই কাজটা একেবারে কৈশোর থেকে, শৈশব থেকে শুরু করতে হবে। ছেলেবেলার নেতাজি, ছেলেবেলার বিবেকানন্দ মা বাবাকে ছেলেমেয়েদের পড়ান। স্কুলে কেন পাঠ্য হবে না? আমাদের চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র পর্যন্ত যে সমস্ত কীর্তিমান বাঙালি জন্মেছিলেন, তাদের শৈশব এবং কৈশোরের কাহিনী স্কুলে পাঠ্য হওয়া উচিত। এটা আমাদের দাবি হওয়া উচিত। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, তারপর তো কলেজ বিশ্ববিদ্যালয় আর উচ্চতর জায়গায় আরও ব্যাপকভাবে এগুলোকে পাঠ্য করতে হবে।
এবং এগুলো যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের জাতি তৈরি হবে না। জাতি তৈরি হয় ক্লাসরুমে। ওই ক্লাসরুমে যদি একদম শৈশব থেকে আমরা নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, চৈতন্য মহাপ্রভু তাদের জীবনের কথা প্রচার করতে না পারি তাহলে কিন্তু আমাদের জাতি নির্মিত হবে না। এবং সেই জাতি নির্মিত করতে গেলে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র ছাড়া আমাদের কোনো পথ নেই। মানে আমাদের গৈরিক বসনও চাই, ত্যাগ ও বৈরাগ্য, এবং তেজ এবং বিক্রম চাই নেতাজি সুভাষচন্দ্রের মতন। মানে প্রেম, ত্যাগ, বৈরাগ্য, বিসর্জন, এই সব কিছু মিলে আমাদের জাতিকে তৈরি করতে হবে। এবং সেই কাজ যা স্বামী বিবেকানন্দ শুরু করে গিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র যাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য জাতি নির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে কোনো সংকীর্ণ দলবাজি নয়, কোনো দলীয় লোভ বা আকাঙ্ক্ষা নয়, আমাদের জাতি নির্মাণের কর্মসূচি গ্রহণ করতে হবে। বিল্ডার্স অফ দ্য নেশন, মেকার্স অফ দ্য নেশন, এই হবে আমাদের তত্ত্ব। এবং সেক্ষেত্রে সুভাষচন্দ্র এবং স্বামী বিবেকানন্দকে যদি বর্তমান প্রজন্ম জানতে পারে তাহলে পরে তারা কিন্তু সমস্ত জাতিটাকে জানতে পারবে। এবং সেই কাজ যদি আমরা শুরু করতে না পারি, আমাদের কোনো অধিকার নেই নেতাজি সুভাষচন্দ্রের নাম গ্রহণ করার, কোনো অধিকার নেই স্বামী বিবেকানন্দের নাম গ্রহণ করার। এই যে রাশিয়ায় তিনি ছিলেন, যে শোনা যায় রাশিয়ায় স্টালিনের আশ্রয়ে তিনি ছিলেন, তারপর বহু বহু গবেষক বলেন তিনি ভারতবর্ষে ফিরে এসেছিলেন। আমি এরকমও শুনেছি যে আপনি সেই সমস্ত জায়গায় ঘুরে এসেছেন, নৈমিষারণ্য থেকে, লালকুঠি থেকে, ফাইজাবাদ থেকে ঘুরে এসেছেন। তো সেই সব জায়গায় ঘুরে আপনার কি অভিজ্ঞতা হয়েছে, কি অনুভূতি হয়েছে? সে প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ, কারণ নেতাজি সুভাষচন্দ্র অ্যালাইভ অর ডেড, এটা আপনার থেকে বড় প্রশ্ন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ক্যান নেভার ডাই। নেতাজি সুভাষচন্দ্র বেঁচে থাকবে তার আদর্শের জন্য। বিমান দুর্ঘটনা যা হয়নি সেটা তাতে 2-3টে যে কমিশন হয়েছিল তাদের রিপোর্ট থেকে পরিষ্কার, এবং মুখার্জি কমিশন রিপোর্টে সেটা আরও পরিষ্কার যে বাজপেয়ী সাহেব এই কমিশন তৈরি করেছিলেন, তার দল এখন শাসন ক্ষমতায় আছে, তাদের যদি বিন্দুমাত্র তাদের নেতার প্রতি শ্রদ্ধা বা ভক্তি থাকে তাহলে তাদের উচিত মুখার্জি কমিশনের রিপোর্ট পাবলিশ করে দেওয়া। এবং আমাদের এটা তো আমি বলি যে বাঙালির দুর্ভাগ্য, এখান থেকে 42 জন এমপি হয়, তারা এক কণ্ঠে যদি এই দাবি করতে পারে, সেই দাবিটাও আমাদের উচ্চারিত হওয়া উচিত যে এইটা হবে প্রথম দাবি। এবং আজাদিন ফৌজের ইতিহাস যেটা লিখে গেছেন প্রতুল গুপ্ত, সেটাকে পাবলিশ করতে হবে। এই দুটো দাবিকে যদি আমরা কার্যকরী করতে পারি, কারণ নেতাজি জীবিত কে মৃত এই প্রশ্ন এই মুহূর্তে আর কোনো এর প্রসঙ্গ নেই। তার কারণ কেন প্রসঙ্গ নেই কেন বলছেন? এই কারণে, কারণ নেতাজির 125 বছর হয়ে গেছে। 125 বছর পরে তো সে মানুষটা এসে নেতৃত্ব নেবেন না। আর নেতাজির কিন্তু মনে রাখতে হবে কোনো নেতৃত্বের প্রতি মোহ কোনোদিন ছিল না। আমি সেটা বলছি না স্যার, আমি যেটা বলতে চাইছি, আপনি তো ওই জায়গাগুলো গেছেন। মানে আমি জায়গাগুলো গেছি, আমার মনে হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বিমান দুর্ঘটনায় মারা যাননি, কারণ তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ কোনো কমিশন আজ পর্যন্ত দিতে পারেননি। তারপর নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে একটি সন্ন্যাসী প্রভা সবসময় বিরাজ করত। মানে স্বামী বিবেকানন্দের মধ্যে সন্ন্যাসী প্রভা এবং তার সঙ্গে সেনাপতি প্রভা দুটোর মিলন। নেতাজির ক্ষেত্রেও ঠিক তাই, তার অন্তরের সন্ন্যাসী প্রভা, বাইরের সেনাপতি প্রভা। তার সন্ন্যাসী প্রভায় তিনি উদ্ভাসিত, এবং সেক্ষেত্রে বিমান দুর্ঘটনা হয়নি এটাই ধরে নিতে হবে। এবং তারপর তিনি যেসব জায়গায় খোঁজ পাওয়া গেছে এবং সেখানে যে সমস্ত তথ্যাদি রয়েছে, সব তথ্য ইতিহাস অনুযায়ী হয় না। তার কারণ ইনি তো ইতিহাস আমাকে উপর লিখবে দেখে তথ্যগুলো নয়। তাতে মনে হচ্ছে যে বিমান দুর্ঘটনার পরে তিনি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ রেখেছেন, এবং তার এককালের যারা সহকর্মী ছিলেন ঘনিষ্ঠ, হ্যাঁ অবশ্যই লীলা রায় তার অত্যন্ত ঘনিষ্ঠ। যদি বালুরঘাট কারাগার থেকে লীলা রায় সেদিন বেরিয়ে আসতে পারতেন, তাহলে রানী ঝান্সি ব্রিগেডের নেতৃত্ব লক্ষ্মীবাই দিতেন না, রানী ঝান্সিবাইতে দিতেন লীলা রায়। কিন্তু তিনি পারেননি, ধরা পড়ে গেলেন, তার ফলে আবার কারাগারে থাকতে হলো, কারণ তিনি সেইটাই চেয়েছিলেন। লীলা রায় কোনো স্বার্থর দ্বারা প্রণোদিত এ কথা কেউ বিশ্বাস করবে না। ভারতবর্ষের রাজনীতিতে যে কজন মহিলা এসেছেন তাদের মধ্যে, ত্যাগী মহিলাদের মধ্যে অবশ্যই লীলা রায়ের নাম পড়বে, এবং লীলা রায়কে শ্রদ্ধা করে না এমন কোনো লোক হতে নেই বলা যেতে পারে। তা লীলা রায়, বেঙ্গল ভলান্টিয়ার্স, স্ত্রী সংঘ, এই গোটা ব্যাপারটা নিয়ে একটা প্রবাহ, যেই প্রবাহের মূল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। কাজে লীলা রায় মিথ্যা কথা বলবেন একথা অন্তত আমি বিশ্বাস করি না। এবং
যারা সেই সময় তার সঙ্গে যোগাযোগ রেখেছেন, পবিত্র মোহন রায় তার একেবারে সিক্রেট সার্ভিসের লোক, কাজী সেটা অবিশ্বাস করার কোনো কারণ নাই। তবে আমি যেটা বললাম যে নেতাজি ডেড অর অ্যালাইভ এটা কোনো বড় প্রশ্ন না, সবচেয়ে বড় প্রশ্ন নেতাজির আদর্শ। এই নেতাজির আদর্শ থেকে আমরা বিচ্যুত। নেতাজির আদর্শ কণামাত্র আমরা অনুসরণ করি না। আমরা যদি নেতাজিকে সত্যিকারের ভালোবাসতে চাই, শ্রদ্ধা করতে চাই, নেতাজি রূপে তার মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে নেতাজির জীবন, নেতাজির দর্শন, নেতাজির রাজনৈতিক আচরণ এই সব কিছুকে আমাদের আত্মস্থ করতে হবে এবং তার সূত্রপাত স্কুল কলেজের সিলেবাস থেকে শুরু করতে হবে এবং সেইভাবে আমাদের অগ্রসর হতে হবে, যাতে আগামী প্রজন্ম, কারণ এখনকার প্রজন্ম তারা ভুল ইতিহাস পড়ছে। এই ভুল ইতিহাস পড়ে পরিকল্পনা কমিশন তো এরপর ইকোনমিক্সের পাঠ্যসূচি থেকে উঠে যাবে যদি এরা সরকারে থাকে। হ্যাঁ, ন্যাশনাল প্ল্যানিং কমিশন তো তুলে দেওয়া হচ্ছে, কিন্তু একজনও বাংলার এমপি প্রতিবাদ করেছে। তা আমরা 42 জন কাদের পাঠালাম, একজনের প্রতিবাদ করতে পারিনি। কিসের ভয়? আরে পরিকল্পনা কমিশন ছাড়া কোনো অর্থনৈতিক অগ্রগতি হতে পারে না। আজকে এই দাবিতে একটা মিছিল হচ্ছে কলকাতায়, এমনকি যে দলটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যদিও তার আদর্শে সে দল এখন চলে না, সেই দল থেকেও কোনো প্রতিবাদ মিছিল বেরোয়নি। হ্যাঁ, কারণ ওরা তো মার্ক্সবাদ, লেনিনবাদ, সুভাষবাদ করে নিয়েছে। জি, কোনো প্রতিবাদ হচ্ছে প্ল্যানিং ছাড়া, ন্যাশনাল প্ল্যানিং ছাড়া আমরা অগ্রসর আমরা হতে পারি না। মেঘনাদ শাহ নির্বোধ ছিলেন না, তিনি সুভাষচন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে তার পাশে দাঁড়িয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হয়ে খসড়া তৈরিতে তার ভয়ানক অবদান। কিন্তু নানা রকম সীমাবদ্ধতার সত্ত্বেও নেহেরু কিন্তু প্ল্যানিং কমিশন তুলে দেননি, কিন্তু এই সরকার পরিকল্পনা কমিশন তুলে দিয়েছে। এটা একটা ঐতিহাসিক অপরাধ শুধু নয়, একটা ঐতিহাসিক পাপ, নেতাজির প্রতি অসম্মান। এর বিরুদ্ধে কিন্তু অন্তত বাংলায় কোনো প্রতিবাদ আমি দেখিনি। এই যে সরকার বারবার বলছেন, মানে কেন্দ্রীয় সরকার যে নেতাজির ফাইল প্রকাশ করবেন, পরিবারের লোকজনদের ডেকে বলেছিলেন, তারপর সেই ফাইল এখনও প্রকাশ হলো না, যে সব ফাইলগুলো প্রকাশ হলো না। এইখানেই তো হচ্ছে সবচেয়ে মজার। এমন কি ফাইল থাকতে পারে? প্রথমত ওদের যে ভয় হয়েছিল, আমার ধারণা যে যদি আবার নেতাজি ফিরে আসে, তা এখন তো 126 বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, নিশ্চয়ই এখন আর তিনি ফিরে আসবেন না। তাহলে এখন ফাইলগুলো প্রকাশিত হচ্ছে না কেন? কারণ ওই ফাইল প্রকাশ হলে পরে শুধু পণ্ডিত নেহেরু নয়, এখন যারা ক্ষমতায় রয়েছে সেই ধর্মান্ধ লোকগুলোরও মুখ খুলে যাবে। তারা কীভাবে সেইভাবে সেই সংগঠন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সাহায্য করতে সে কাগজের মধ্যে থেকে বেরিয়ে আসবে। কাজেই নেতাজিকে কেবলমাত্র নেহেরু বা তার অনুগামীরা ভয় পেত তা নয়, নেতাজির ওই ফাইলে বর্তমান সরকারের ভীতির কারণ আছে এবং সেই জন্যই তারা করছে না। কিন্তু একটা জাতির ইতিহাস এবং যে ইতিহাস সরকারি পয়সায় তৈরি হয়েছে, খসড়াটা তো প্রতুল গুপ্ত নিজে গিয়ে বলেননি যে আমি খসড়া করে দিচ্ছি, সরকার থেকে কমিটি করেছে, তাতে তো প্রতুল গুপ্তকে নিয়েছে। সেই খসড়া কেন এই সরকার ছাপতে পারছে না? তার কারণ কি? ধরা পড়ে যাবে সেই ধর্মান্ধ নেতা কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃষ্টিতে সাহায্য করেছিল। ও যত চাপাই দিক না কেন, ইতিহাসের কালিমা থেকে কেউ মুক্ত হতে পারে না। যে কমিউনিস্টরা এককালে নেতাজির বিরোধিতা করেছিল, সব ডকুমেন্টস যতই স্লোগান দিক আর না দিক, সেগুলো কি কেউ করতে পারে? নেতাজির যারা বিরোধিতা করেছেন সেটি ইতিহাসে থাকবে, কেউ আটকাতে পারবে না। আর গান্ধীজি, যেটা সবচেয়ে বড় কথা, গান্ধীজির সঙ্গে নেতাজির কিন্তু অত্যন্ত গভীর সম্পর্ক, আত্মিক সম্পর্ক। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে কর্মসূচিতে তাদের ভিন্ন মত আছে ঠিকই, কিন্তু মহাত্মা গান্ধী যেভাবে সুভাষচন্দ্রকে বুঝেছিলেন, ভারতবর্ষ আর কেউ তা বুঝতে পারেননি। কিন্তু গান্ধীজি যখন সুভাষচন্দ্র বসুর যখন বিমান দুর্ঘটনার পরে গান্ধীজি একটি বিবৃতি দিয়েছিলেন, চন্দ্রও কিন্তু বেঁচে আছে, তিনি বলেছিলেন। আবার পরবর্তী ফোন করে বাড়িতে ট্রাঙ্কল পাঠিয়ে বলেছিলেন সুভাষের শ্রাদ্ধ তুমি করো না, আছে। তারপর পরবর্তী সময়ে আবার তিনি বললেন যে আমার অন্তরাত্মা বলছে সুভাষ জীবিত। এই যে অন্তরাত্মা বলছে আর সুভাষ জীবিত, দুটোর মধ্যে তো একটা ফাঁক থেকে যাচ্ছে। ফাঁকটা থাকবে, তার কারণ প্রথমকার যে উক্তি সেটা হচ্ছে নেতাজি যখন দেশ থেকে চলে যান, তার অব্যবহিত পরে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল। সেই সময় মহাত্মা গান্ধী তাদের বাড়িতে টেলিগ্রাম পাঠিয়েছিলেন, শোকবার্তা পাঠিয়েছিলেন। আর পরবর্তী যেটা 40 সালের, তারপরেও কিন্তু গান্ধীজি অন্তরের সঙ্গে জানতেন সুভাষ বেঁচে আছে এবং সুভাষচন্দ্রকে তিনি সবচেয়ে 1945 সাল থেকে শুরু করে 47-48 পর্যন্ত, গান্ধীজি তার মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে যার
আকাঙ্ক্ষায় তিনি ছিলেন, তিনি সুভাষচন্দ্র। সবচেয়ে যার জন্য বেশি প্রতীক্ষা করতেন তিনি সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র যেমন তাকে জাতির পিতা হিসেবে সম্বোধন করেছেন এবং তাকে ছাড়া আমাদের ভারতবর্ষের ইতিহাস অসম্পূর্ণ বলেছেন, এ তো অসাধারণ ব্যাপার। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে প্রতিদ্বন্দ্বী সুভাষচন্দ্র, কিন্তু তিনি ভারতবর্ষের মৃত্তিকায় প্রবেশের আগে গান্ধীজির আশীর্বাদ চাইছেন জাতির জনক হিসাবে তার কাছ থেকে। এই পৃথিবীর ইতিহাসে ঔদার্য কোথাও দেখা যাবে না। দেশভাগ কিছু আগে রবীন্দ্রনাথের এককালে সেক্রেটারি ছিলেন অনিল চন্দ্র সবরমতী আশ্রমে গিয়েছিলেন গান্ধীজির সঙ্গে দেখা করতে, এবং সেই সময় একটা ফোন এলো। ফোনে বলল যে বাপুজি আমরা আসছি। ফোনটা করেছে বল্লভভাই প্যাটেল। তখন গান্ধীজি বললেন যে তুমি একেলা? বলে না, সঙ্গে সর্দার ভি হয়। তখন ওরা যখন আসছে তখন অনিলচন্দ্র ওখান থেকে উঠে যাওয়ার জন্য ইয়ে করছেন যে গোপন আলোচনা করবে, আমি থাকবো কেন। গান্ধীজি একেবারে দৃঢ় হস্তে ওনার কবজিটা ধরলেন বইটিয়ে। অনিলচন্দ্র লিখছেন যে ওই শীর্ণকায় লোকটার গায়ে এত জোর কোনো দিন আমি ভাবিনি। যেমন অবশ হয়ে গেল আমার হাত, আমি বসে বললাম। যে তখন ভাবলাম যে নিশ্চয়ই এমন কিছু কথোপকথন হবে, গান্ধীজি আমাকে তার সাক্ষী রাখতে চাইছেন। একথা সে কথার পর গান্ধীজি মুক্ত দেখতেই পাচ্ছেন। প্যাটেল বলছে এতেও যে অবস্থা হচ্ছে, এতে মনে হচ্ছে দেশভাগ ঘটে ছাড়া কোনো পথ নেই, এই যেভাবে মুসলিম লীগ চাইছে এবং করছে। নেহেরুও সেইভাবে বলে যাচ্ছে। অনিলচন্দ্র লিখছেন যে তখন গান্ধীজি হঠাৎ বলে ফেললেন যে আজকে তোমরা আমার সামনে দেশভাগের কথা বলছো, আমার বেটা যদি আমার কাছে থাকতো তোমাদের স্পর্ধা হতো দেশভাগ উচ্চারণ করার। অনিলচন্দ্র বলছেন যে গান্ধীজি তাকিয়ে দেখি তার দু চোখ দিয়ে জল পড়ছে। নেহেরু বলছে গান্ধীজি আপনি কোন বেটাকে বাদ করে? বলে জানো না তোমরা না জানার ভান করছো? যে আমার সঙ্গে মত পার্থক্য হওয়ার পরে দেশ ছেড়ে চলে গেল এবং বিদেশে গিয়ে সেনাবাহিনী তৈরি করে ভারত মৃত্তিকাতে পতাকা উত্তোলন করলো, আমার সেই বেটা আজ কাছে থাকলে তোমাদের স্পর্ধা হতো দেশভাগের প্রস্তাবনার। এই গান্ধীজি তাকে কিন্তু যথার্থই জাতির জনক বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। গান্ধী 1946 সালে দেশভাগের পর থেকে যে কটা দিন বেঁচেছিলেন একেবারে নিঃসঙ্গ, তার সঙ্গে কোনো লোক নেই। জওহরলাল তার সঙ্গে নেই, প্যাটেল তার সঙ্গে নেই, একেবারে নিঃসঙ্গ গান্ধী। এই নিঃসঙ্গ গান্ধীকে একমাত্র তখন আমাদের অধ্যাপক নির্মল বসু, তিনি ছিলেন গান্ধীর সেক্রেটারি, তিনি তা নিয়ে তার লেখাও লিখেছেন। একেবারে সবসময় সেই সময় গান্ধীজি সুভাষচন্দ্রের কথা ভাবতেন যে আজকে সুভাষ থাকলে দেশটা ভাগ হতো না। তা এই যে সুভাষচন্দ্রের প্রতি গান্ধীজির বিশ্বাস, অগাধ বিশ্বাস এবং অপরিসীম স্নেহ, এই একেবারে পিতৃস্নেহ পুত্রের উপর, একে কিন্তু ছোট করে দেখলে নেতাজি সুভাষচন্দ্রকেও আমরা বুঝতে পারবো না। নেতাজি এবং গান্ধীজি পরস্পরের পরিপূরক। এই দুই পথ আলটিমেটলি কিন্তু এক জায়গায় গিয়ে মিশেছে, সেটা হচ্ছে ভারত আত্মার পথ। সেই পথ থেকে আমরা গত ৭৭ বছর হয়ে গেল, আমরা ৭৭ বছর সেই পথ থেকে বিচ্যুত হয়েছি। বিচ্যুত শুধু নয়, সেই পথ থেকে স্খলিত হয়েছে আমরা, আমাদের স্খলন হয়েছে, পতন হয়েছে। সেই পথ যদি পুনরুদ্ধার করে আবার আমরা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র এবং মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করার যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে এই জাতি পুনর্জন্ম লাভ করবে। ভারতবর্ষের মৃত্যু হতে পারে না, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের ভারতের কখনো পতন হতে পারে না। সাময়িক পতন হয়েছে, এই পতন থেকে একদিন নিশ্চয়ই আমরা উঠে দাঁড়াবো। এতক্ষণ আপনি বর্ণনা করলেন, শুধু একটা শেষ প্রশ্ন আমি বলছি। আপনি বললেন যে গান্ধীজি যেখানে বলেছিলেন অহিংসা পরম ধর্ম, যেখান থেকে সুভাষের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সুভাষ সহিংস পথটা বেছে নিয়েছিলেন এবং তারপর যেটা একটা জায়গায় তৈরি হলো, তিনি পট্টভি সীতারামায় নামাইয়াকে গান্ধীজি যা দাঁড় করালেন এবং সুভাষচন্দ্র জিতে গেলেন এবং পট্টভি সীতারামায় পরাজিত হলেন। তখন গান্ধীজি বললেন পট্টভি সীতারামায়ের পরাজয় হচ্ছে আমার পরাজয়। এই যে আপনি একটু আগে বললেন যে সুভাষচন্দ্রকে তিনি
সমর্থন করতেন, আবার পট্টবী সীতারামের পরাজয় আমার পরাজয়, এই জায়গাটা একটু বুঝিয়ে বলবেন? গান্ধী এবং সুভাষচন্দ্রকে বুঝতে গেলে বিবেকানন্দকে বুঝতে হবে, ভারতীয় সনাতন ধর্মকে বুঝতে হবে, বৌদ্ধ ধর্মকে বুঝতে হবে, ঔদার্য বুঝতে হবে, প্রেম ভালোবাসাকে বুঝতে হবে। এই সব কিছু না হলে এই দুটি মানুষকে বোঝা যাবে না। স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণকে বাদ দিয়ে যদি আজকে কেউ আমরা নেতাজি সুভাষচন্দ্র বা মহাত্মা গান্ধীকে বিশ্লেষণ করতে যাই, আমরা কিন্তু ভুল করব। স্বামী বিবেকানন্দের ওই বিরাট আহ্বান, তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়ে বলো আমি ভারতবাসী। মহাত্মা গান্ধী ছাড়া কোটিমাত্র বস্তাবৃত হয়ে ভারতবাসীর পাশে আর কে দাঁড়িয়েছেন? একথা আমাদের বাঙালির একটা স্বভাবই হচ্ছে গান্ধীকে নিন্দা করা। গান্ধীর মধ্যে যে গুণাবলী ছিল তা কিন্তু অপরিসীম, অসীম। তা না হলে পরে মানে আইনস্টাইনের মতন বিজ্ঞানী, রাসেলের মতন বিজ্ঞানী, তারা মহাত্মা গান্ধীজির ভক্ত হয় না। এবং সুভাষচন্দ্র নিশ্চয়ই নির্বোধ নন যে তিনি জাতির জনক হিসাবে ওটা যেন একটা পলিটিক্যাল প্রোপাগান্ডার জন্য করছেন, তা নয়। ওটা তার অন্তর থেকে। কস্তুরবাই যখন মারা যাচ্ছেন তখন তিনি অন্তর থেকে দুঃখ অনুভব করে বেতার ভাষণে কস্তুরবাইয়ের মৃত্যুতে সমবেদনা জানাচ্ছেন গান্ধীজিকে, এবং গান্ধীজি নিয়ে নিঃসঙ্গ হলেন। এই যে হিউম্যান ব্যাপার, মানবতা, হিউম্যানিজম, রাজনীতির মূল ভিত্তি তো হিউম্যানিজম। ভারতবর্ষে একেবারে প্রাচীনকাল থেকে এই হিউম্যানিজমের পর দাঁড়িয়ে আছে রাজনীতি। এই হিউম্যানিজম, মানবতা, প্রেম, স্নেহ, ভক্তি, এগুলোকে বাদ দিয়ে যা তাকে রাজনীতি বলে না। আজকে যে জিনিস চলছে রাজনীতির নামে তা হচ্ছে একটা গোঁজামিল। তার মধ্যে কোনো ভদ্র মানে শালীনতাবোধ, ভদ্রতাবোধ কোনো কিছু নেই। ওগুলো শুধুমাত্র ক্ষমতা অর্জন করো, ক্ষমতা ভোগ করো, ক্ষমতা ভোগ করার জন্য ক্ষমতা দখল করো। তার জন্য যদি পশু হতে হয় পশু হও। সারা ভারতবর্ষে এই 75 বছরের রাজনীতির যে সাধনা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির, তার মধ্য দিয়ে ভারতবাসী তার মনুষ্যত্ব হারিয়েছে, তার অন্তরস্থিত দেবতাকে বিসর্জন দিয়েছে এবং পশুত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এ থেকে উত্তরণের পথ ওই দক্ষিণেশ্বরের অর্ধশিক্ষিত বলুন বা তথাকথিত অশিক্ষিত বলুন, ওই ব্রাহ্মণ পুরোহিত শ্রীরামকৃষ্ণদেব যে বাণী প্রচার করেছিলেন এবং যাকে সম্বল করে স্বামী বিবেকানন্দ গোটা পৃথিবীকে জয় করে ভারতের শাশ্বত আধ্যাত্মিকতাকে প্রতিষ্ঠিত করেছেন, এবং যে স্বামী বিবেকানন্দের পতাকাকে ধারণ করে নেতাজি সুভাষচন্দ্র আবির্ভূত হয়েছেন, এই ধারাকে, এই সংস্কৃতিকে আমরা যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারি তাহলে ভারতবর্ষের কল্যাণ তো দূরের কথা, আরও পতন অনিবার্য। এই পতন থেকে রক্ষা করতে হলে পরে আমাদের অবিলম্বে ভারত সংস্কৃতি গৌতম বুদ্ধ থেকে রামকৃষ্ণদেব এবং তারপর স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, তাকে ধারণ করতে হবে। এবং রাজনৈতিক জীবীদের, আমি আর রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে মানে এই মুহূর্তে নেই, মানে গোটা ভারতবর্ষেই নেই। ভারতবর্ষে এখন যারা রাজনীতি করছেন তারা রাজনীতিজীবী, রাজনীতি তাদের জীবিকা, রাজনীতি তাদের পেশা, রাজনীতি তাদের মুনাফা অর্জনের জন্য ইনভেস্টমেন্ট। কাজেই এদের কথা রাজনীতির মধ্যে আনা চলতে পারে না। রাজনীতি অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন ভারতবর্ষকে জাগাতে গেলে মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র এবং অন্তরালের স্বামী বিবেকানন্দ, এই হচ্ছে আমাদের একমাত্র পথ। এর পথের বাইরে অন্য কোনো পথ নেই। আমি কখনো নৈরাশ্যে ভুগি না, কারণ নৈরাশ্যে যদি ভুগতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নাম নেওয়া চলবে না, নেতাজি সুভাষচন্দ্রের নাম নেওয়া চলবে না। আমাদের স্খলন ঘটেছে, পতন ঘটেছে, আমরা পথহারা। এই পথহারা হিসাবে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে, এবং সেই পথ নেতাজি সুভাষচন্দ্রের পথ, সেই পথ স্বামী বিবেকানন্দের পথ, এবং সেই পথে কিন্তু মহাত্মা গান্ধীও ব্রাত্য নন, তাকেও আমাদের সঙ্গে নিতে হবে। এই নিয়ে যদি আমরা এগিয়ে পারি তাহলে চিরন্তন ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ, যে প্রেম ও মৈত্রীর বাণী শুনিয়ে গেছে, বিশ্বের মানুষকে অমৃতের সন্তান বলেছে, সেই অধিকার আবার আমরা অর্জন করতে পারবো। আমি আশাবাদী। আমরা দেখে যেতে পারবো না, কিন্তু সেই কাজ নিশ্চয়ই গোপনে প্রচার করে সব কাজ হয় না, সেই কাজ শুরু হয়ে গেছে, এবং একদিন ভারত মাতা আবার নিজের সেই গৌরব ফিরে পাবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনি কথা বললেন, অনেক মূল্যবান কথা বললেন। দেখা যাক এক না একদিন তো। নেতাজির কথা, স্বামীজির কথা হচ্ছে অমৃত সমান। এ কথা জিনিস বলেন এবং শোনেন সকলেই ভাগ্যবান, এবং এদের কথা অফুরন্ত। নেতাজি সুভাষচন্দ্র কোনো পরিবারের নন, তিনি বসু পরিবারের সন্তান, কিন্তু তিনি ভারতবর্ষের সন্তান। তিনি বাংলার নন, তিনি সমগ্র ভারতের। তিনি ভারতেরও নন, তিনি এশিয়ার। তিনি এশিয়ারও নন। যেখানেই স্বাধীনতা, যেখানেই আত্মমর্যাদা, সেখানেই সুভাষচন্দ্র। আজকে
সান রাইজিং সান বলা হয় জাপানকে। আমাদের রাসবিহারী বসু যার পদঙ্ক অনুসরণ করে এবং সস্নেহ সহযোগিতায় সুভাষচন্দ্র নেতাজি হতে পেরেছিলেন, তিনি এই ভারতবর্ষের সংস্কৃতিকে কোনো দিন ভোলেননি। তাই ওই জাপানে বসেও তিনি ভারতের সংস্কৃতির উপর একটির পর একটি গ্রন্থ রচনা করে গেছেন। সেই গ্রন্থগুলিও বাংলা এবং ইংরেজিতে অনুবাদ করে আমাদের দেশবাসীকে জানাতে হবে। কারণ রাসবিহারীকে বুঝতে না পারলে নেতাজি অসম্পূর্ণ। স্বামী বিবেকানন্দকে ছাড়া যেমন নেতাজি অসম্পূর্ণ, রাসবিহারীকে বাদ দিয়েও ঠিক তেমনি নেতাজি অসম্পূর্ণ। তাই নেতাজি সম্পর্কে যারা জানতে চাইবেন, নেতাজি সম্পর্কে যারা কাজ করতে চাইবেন, তার পতাকা নিয়ে অগ্রসর হতে চাইবেন, তাদের প্রত্যেককে বলবো যে রাসবিহারীকে জানুন, স্বামী বিবেকানন্দকে জানুন। তাহলে নেতাজিকে জানবার যোগ্যতা অর্জন করবেন, এবং সেই যোগ্যতা যাতে আমাদের বর্তমান প্রজন্ম অর্জন করতে পারে, তার জন্য পিতামাতা থেকে শুরু করে, মানে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গাতেই একটা আলাদা করে চর্চা দরকার, শিক্ষণ দরকার। শুধু সিলেবাসের মধ্যে আবদ্ধ রেখে ছেলে মেয়েদের সর্বনাশ করবেন না, তাদের জাতিকে জানতে দিন, জাতির স্রষ্টাদের জানতে দিন, জাতির অতীতকে জানতে দিন, জাতির ভবিষ্যৎ কীভাবে গড়া হবে তা তাদের জানতে দিন, শিখতে দিন। এইটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আমাদের অঙ্গীকার। এটা যদি আমরা পালন করতে পারি তাহলে বুঝবো যে আমাদের অধিকার জন্মেছে তার নাম উচ্চারণ করার। এই কথাগুলো শোনার পর শুধু মনে মনে চিন্তা করার বিষয়, অনুভব করার বিষয়। আসুন আমরা স্যার যা বললেন সেই বিষয়গুলোকে আস্তে আস্তে মনের মধ্যে প্র্যাকটিস করা শুরু করি। ভালো থাকবেন বন্ধুরা।